আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল। বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের কর্পোরেট কর কমিয়ে ৫% এবং করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করার মতো প্রস্তাব থাকছে সংশোধিত অর্থ বিলে, যা সোমবার সংসদে তুলে ধরবেন অর্থমন্ত্রী। একই সাথে বাদ যাচ্ছে খুচরা ব্যবসায়ীদের উপর ভ্যাট বসানোর প্রস্তাবও। পাশাপাশি আগের অবস্থানেই থাকছে কাজু বাদাম ও প্লাস্টিকের রেজিনের আমদানি শুল্ক। আরও জানাচ্ছেন মইনুল হাসান। পদক্ষেপ গ্রহণ করেছি। কর্পোরেট কর হার অপরিবর্তিত রেখে গত ১১ জন সংসদে অর্থ বিল ২০২৬ তুলে ধরেন অর্থমন্ত্রী, যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য এই হার বহাল রাখা হয় ১০%। তবে মালিকদের চাপ আর দাবির প্রেক্ষিতে অবশেষে তা কমে হচ্ছে ৫%। সোমবার এই প্রস্তাব সংসদে তুলে ধরবেন অর্থমন্ত্রী, যদিও এতে রাজস্ব খোয়া যাবে শত কোটি টাকা। সরবরাহের নির্ভরযোগ্যতা বাড়ানো হবে। আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন অর্থমন্ত্রী। ফলে এটিও বাদ পড়ছে শেষ সময়ে এসে। তাই জমি বা ফ্ল্যাটের দলিল মূল্যের চেয়ে প্রকৃত মূল্য বেশি হলে সুযোগ থাকছে না নিয়মিত কর দিয়ে বৈধ করার। চলতি বাজেট থেকে মাত্র ২৫,০০০ টাকা বাড়িয়ে নতুন অর্থ বছরের জন্য ব্যক্তির করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। তবে চড়া মূল্যস্ফীতির এই সময়ে সেই সিদ্ধান্ত নিয়েও হয় সমালোচনা। তাই আরও ২৫,০০০ টাকা বাড়িয়ে ৪ লাখ টাকার নতুন প্রস্তাব পেশ হতে পারে ২৯ জুন। আর ২০৩০-৩১ অর্থ বছরের জন্য যা হবে ৫ লাখ টাকা। ন্যূনতম কর সীমা ৩,৭৫,০০০ থেকে ৪ লাখ করার ফলে প্রান্তিক করদাতা যারা আছেন তাদের করভার অনেক লাঘব হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এছাড়াও যারা মধ্যম শ্রেণীর করদাতা আছেন তাদের যদি স্ল্যাবগুলো চেঞ্জ করা হতো তাহলে তাদেরও কিছুটা কর সাশ্রয় হতো। কর নথিতে দেখানো ব্যক্তিগত স্বর্ণ বিক্রির ওপর ১৫% ক্যাপিটাল গেইন ট্যাক্স বসানোর প্রস্তাব করা হয় বাজেটে, তবে সেটিও কমে হতে পারে ৫%। এছাড়া জমি ডেভেলপমেন্টের ক্ষেত্রে মালিকদের ওপর ১৫% ক্যাপিটাল গেইন ট্যাক্স কমে হচ্ছে ৫%। কম্পিউটার আমদানিতে থাকা ৫% অগ্রিম আয়কর কমে ২% হতে পারে সংশোধিত অর্থ বিলে। স্বর্ণের ক্ষেত্রে ক্যাপিটাল গেইন ট্যাক্স এবং যখন ডেভেলপারদেরকে ল্যান্ড দেওয়া হবে তখন যে ক্যাপিটাল গেইন ট্যাক্স সেটা ১৫ থেকে ৫% করা হলে কর প্রদানে অনেক করদাতাই কিন্তু উৎসাহী হবেন, কারণ আমরা জানি যত বেশি আসলে করভার হয় তত কর ফাঁকির প্রবণতা বেড়ে যায়। করজাল বাড়াতে খুচরা ব্যবসায়ীদের ওপর সুনির্দিষ্ট ভ্যাট বসানোর প্রস্তাব করেন অর্থমন্ত্রী। সংসদে এমন ১৬টি খাতের তালিকাও তুলে ধরেন তিনি। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকেও সরে আসতে পারে সরকার। এছাড়া কাজু বাদাম ও প্লাস্টিক রেজিনের ওপর বর্ধিত কর হার বাতিল করে তা বহাল রাখা হচ্ছে আগের ৫%। একই সাথে ওটিটি প্ল্যাটফর্ম ও অনলাইন বিজ্ঞাপনের ওপর ১৫% ভ্যাট কমে হতে পারে ৫%। মইনুল হাসান, ৭১, ঢাকা। বাণিজ্য ঘাটতি কমিয়ে মেগা প্রকল্পে সহায়তার নতুন দিক উন্মোচন করবে প্রধানমন্ত্রীর চীন সফর। পাশাপাশি ভূ রাজনৈতিক প্রেক্ষাপটেও যোগ করবে নতুন মাত্রা, এমন মত অর্থনীতিবিদদের। তবে সিদ্ধান্ত বা উদ্যোগগুলো বাংলাদেশের পক্ষে নিতে সরকারকে আরও বেশি জোরালো পদক্ষেপের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। সম্ভাবনাময় খাতের পণ্য রপ্তানিতে বাড়তি সুবিধারও দাবি জানিয়েছেন কেউ কেউ। রাকিব আল জাবেদের রিপোর্ট। বিশ্ব অর্থনীতির অন্যতম নিয়ন্ত্রক এখন চীন। শুধু তাই নয়, পুরো পৃথিবীর পণ্য, প্রযুক্তি আর সেবা উৎপাদনেরও পাওয়ার হাউস বলা হয় প্রায় $২১ ট্রিলিয়ন এই অর্থনীতিকে, যার সাথে বাংলাদেশের যোগসূত্র অত্যন্ত ঘনিষ্ঠ। কারণ স্থানীয় আমদানির 1/4 যোগানদাতা দেশটি, সেই সাথে অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের ক্ষেত্রেও উপরের সারিতে। দুদেশের নিবিড় সম্পর্ককে আরও জোরালো করতে সম্প্রতি চীন সফর করে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর প্রথমেই রাষ্ট্রীয় সফর, তাই নানা কারণেই তাৎপর্যপূর্ণ। কারণ সই হয়েছে 17টি সমঝোতা স্মারক, প্রস্তাব এসেছে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর নির্মাণে। একই সাথে গুরুত্ব পেয়েছে তিস্তা প্রকল্পে দেশটির সহযোগিতার আভাসও। বিনিয়োগ আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরে যদি আমরা আনতে পারি এবং তার মাধ্যমে যদি আমরা রপ্তানি সম্প্রসারণ করতে পারি, এইটা সবচেয়ে ভালো একটা জায়গা হতে পারে এবং সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেক প্রত্যাশার জায়গা আছে। প্রত্যেকটা বিনিয়োগ প্রকল্প যেখানে আমরা চাইনিজ ইনভেস্টমেন্ট চাচ্ছি সেগুলোর ক্ষেত্রে কৌশলের হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তো এক্ষেত্রে একটা হতে পারে যে সরকার এইসব ব্যাপারে অত্যন্ত ট্রান্সপারেন্ট হতে পারে। হ্যাঁ, আমাদের নীতিতে থাকতে পারে যে কোন সেক্টরগুলোতে আমরা বিনিয়োগ চাচ্ছি, বিশেষ করে রপ্তানি সম্প্রসারণ করার জন্য। আমাদের এই যে প্রজেক্টগুলো আছে তো সেখানে
তো একটা লং টার্মের কমিটমেন্ট লাগবে। যে আমাদের যে মেগা প্রকল্পগুলো আছে এর মধ্যে একটা হলো যে তিস্তাবাদ। এখনই কিন্তু একটা সুবর্ণ সুযোগ যে বাংলাদেশে চীনের অনেকগুলো কিন্তু বিনিয়োগ আসতে পারে, বিভিন্ন খাত আছে। তথ্য বলছে সবশেষ অর্থবছরে দেশটি থেকে আসে প্রায় সোয়া $18 বিলিয়ন পণ্য, বিপরীতে রপ্তানি হয় $1 বিলিয়নেরও নিচে। অথচ বাংলাদেশি পণ্যের জন্য শুল্কমুক্ত সুবিধাসহ নানা সুযোগ দিয়ে রেখেছে দেশটি। তাই এই ঘাটতি কমিয়ে জোর দেওয়া হচ্ছে রপ্তানি পণ্যের বহুমুখীকরণে। ব্যবসায়ীরা মনে করেন এবারের সফর ঘিরেও তৈরি হয়েছে সেই সম্ভাবনা। এছাড়া উৎপাদনশীল খাতে সেদেশের বিনিয়োগ টানার মাধ্যমেও ঘাটতি কমানোর কথা বলছেন তারা। প্রাইভেট সেক্টরের মানুষ হিসাবে আসলে আমাদের প্রত্যাশাটা অনেক বেশি, কারণ সামনের দিনে যেই ধরনের ব্যবসা বাণিজ্য আমরা দেখতে পাচ্ছি এবং গ্লোবাল ট্রেন্ডটা যেদিকে যাচ্ছে, 2-3 দশকের জন্য আমরা যে পরিকল্পনাগুলো করব সেগুলোর একটা ফুটস্টেপ এই সফরের মধ্যে দিয়ে শুরু হবে। চায়নার বাজারে আমাদের কিন্তু আরও রপ্তানি করতে হবে, কারণ চায়নার সঙ্গে বর্তমানে আমাদের যে বাণিজ্য ভারসাম্য আছে সেটা কিন্তু অসম্ভব মাত্রায় চায়নার অনুকূলে, এবং সেটা করতে হলেও চায়নার বাজারে অধিকতর রপ্তানি করতে হলে সেখানেও কিন্তু চাইনিজ ইনভেস্টমেন্ট কাজে লাগতে পারে। জ্বালানি, সৌরবিদ্যুৎ সহ গুরুত্বপূর্ণ খাতে চীনের সহায়তা আরও বাড়ানোর পরামর্শ খাত সংশ্লিষ্টদের। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। এ যেন ঘোড়ার চেয়ে লাগামের দাম বেশি। এনবিআরের সংস্কারের 1000 কোটি টাকার প্রকল্পের 400 কোটিই নেবেন পরামর্শদাতারা। এ নিয়ে প্রশ্নের মুখে পরিকল্পনা বিভাগের সচিব জানিয়েছেন, তাড়াহুড়োয় ভুল হয়েছে, শিগগিরই সংশোধন করা হবে। যদিও 1 বছর আগে পাশ হওয়া প্রকল্পটি সংশোধনে এখনও প্রস্তাব দেয়নি এনবিআর। ইমদাদ হোসেনের রিপোর্ট। 5 সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিশ্চিতে বিশ্বব্যাংকের অর্থায়নে সিটা নামের গুচ্ছ প্রকল্প বাস্তবায়ন করছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, যার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের অটোমেশন। সংস্থাটিকে আধুনিক করার উদ্যোগে খরচ করা হচ্ছে 1000 কোটি টাকা, যার 40% বা 400 কোটি পরামর্শক ব্যয়। এমন অস্বাভাবিক পরামর্শক ব্যয় নিয়ে একাধিক প্রতিবেদন প্রচার করেছে 71 টেলিভিশন। 1 বছর আগে একনেকে অনুমোদন পাওয়া প্রকল্পটি উদ্বোধন করতে রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে এ আয়োজন করে বিশ্বব্যাংক। অনুষ্ঠানে আবারও উঠে আসে পরামর্শক ব্যয়ের প্রসঙ্গ। পরিকল্পনা বিভাগের সচিব জানান, তাড়াহুড়োর কারণে ভুল হয়েছে। সফটওয়্যার এবং কনসালটেন্সি একই একটা হেডে রাখা হয়েছে, যার কারণে টাকার অঙ্কটা অনেক বড় মনে হচ্ছে, কিন্তু এটা আলাদা হবে। এটা আমরা রিভিশনের সময় দেখছি। এটা আমরা অতিরিক্ত বাজেট যদি থাকে কোনো ক্রমেই সেটা অবশ্যই রিডিউস করা হবে, সে নিশ্চয়তা দেওয়া হচ্ছে এখানে। কনসালটেন্সিতে যদি কোনো রকমের অতিরিক্ত বাজেট থাকে অবশ্যই কেটে ফেলা হবে। এনবিআর ছাড়াও অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের 4 বিভাগের জন্য বাস্তবায়ন হচ্ছে প্রকল্পটি, যাতে মোট ব্যয় হবে 3300 কোটির মতো। এর 92%ই যোগান দিচ্ছে বিশ্বব্যাংক। অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, সীমাহীন লুটপাটের পথ দায়িত্ব নিয়েছে বিএনপি সরকার, তাই সবখানে স্বচ্ছতা নিশ্চিতেই এই প্রকল্প। এর মধ্যে যে একটা লাগামহীন লুটপাট, চুরি এবং পাচার চলেছে, তার বিরুদ্ধেই কিন্তু দাঁড়িয়ে এই সরকার তার যাত্রা করেছে। ফলে সেখানে এটা প্রতিষ্ঠা করা, একটা অ্যাকাউন্টেবিলিটি প্রতিষ্ঠা করা, সেই অডিটর জেনারেলের জায়গাতে সেটা খুব গুরুত্বপূর্ণ। প্রকল্পগুলো বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, স্বচ্ছতা নিশ্চিত হলে ইতিবাচক পরিবর্তন আসবে রাজস্ব আদায়ে। ইনস্টিটিউশন ফর ট্রান্সপারেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটি। ইমদাদ হোসেন, ৭১, ঢাকা। অনারেবল চেয়ার। সৌর বিদ্যুতের উৎপাদন বাড়াতে ব্যাপক শুল্ক ছাড় দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। তবে সেই সুবিধা মিলবে কেবল বাণিজ্যিক উৎপাদন ও নেট মিটারিং ব্যবস্থার জন্য, অর্থাৎ নিরুৎসাহিত করা হচ্ছে ব্যক্তিগত ব্যবহার। তবে সরকারের এই শর্তযুক্ত সুবিধার সমালোচনা করছেন খাত সংশ্লিষ্টরা। তাদের মতে এতে জটিলতা বাড়বে। কাঙ্ক্ষিত সাফল্যের জন্য দরকার উন্মুক্ত নীতিমালা। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। গ্রাহক পর্যায়ে উৎপাদিত সৌরবিদ্যুৎ গ্রিডে সরবরাহের প্রচলিত একটি পন্থা নেট মিটারিং। এতে একদিকে অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করার সুযোগ পান গ্রাহক, অন্যদিকে উৎপাদনের চাপ কমে সরকারের। গেল 1 বছরে দেশে এই পথে উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে 3 গুণে। এই ব্যবস্থাকে আরও বিস্তৃত করতে নতুন বাজেটে দেয়া হয়েছে শুল্ক সুবিধা। নতুন নীতি অনুযায়ী শুল্ক ও মূসক সুবিধা পাওয়ার জন্য উৎপাদন ব্যবস্থা হতে হবে নেট মিটারিং, অথবা বাণিজ্যিক উদ্যোক্তাকে দেখাতে হবে আগাম ক্রয় চুক্তি। 6 মাসের মধ্যে কেন্দ্র স্থাপন ও বিদ্যুৎ উৎপাদনের জন্য 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে দিতে হবে অঙ্গীকারনামা, দেখাতে হবে শ্রেডার প্রত্যয়নপত্র।
একই সাথে মানসম্মত যন্ত্রাংশ নিশ্চিতে লাগবে আন্তর্জাতিক স্বীকৃতি সনদও। বিএসআরইএ সভাপতি বলছেন, নেট মিটারিং আবেদন প্রক্রিয়ায় এরই মধ্যে হয়রানি শুরু করেছে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো, যে কারণে আগ্রহ হারাচ্ছেন নতুন উদ্যোক্তারা। আমি জনসাধারণ কিন্তু ফ্যাসিলিটিটা পাবো না, একজন আমদানিকারক সে ফ্যাসিলিটিটা পাবে না। কিন্তু বিতরণ কোম্পানিগুলো তাদের কিছুটা অনীহা অসহযোগিতা আছে। বড় বড় গ্রাহক যারা, তারা আসলে সোলার সিস্টেম লাগাচ্ছে তাদের রুফে, এতে করে তাদের যে বিদ্যুৎ বিল তারা কম পাচ্ছে, যে কারণে তাদের ইনকাম কমে যাচ্ছে। এটা হয়তো তাদের একটা শঙ্কার বিষয়, যার কারণে বিতরণ কোম্পানিগুলো আগ্রহ কম দেখায়। বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যন্ত অঞ্চলে গ্রিড সংযোগ থাকায় নেট মিটারিংকে গুরুত্ব দিচ্ছে সরকার, কিন্তু এক্ষেত্রে 20% বেশি বিদ্যুতের চাপ সামাল দেওয়া সম্ভব হবে না। যারা বড় ইনভেস্ট করবে তাদেরকে আপনি বেনিফিট দিচ্ছেন, আর যারা ক্ষুদ্র ইনভেস্টর তাদেরকে আপনি বেনিফিট দিচ্ছেন না। এসএমই যেখানে 80% আমার এমপ্লয়মেন্ট জড়িত সারা বাংলাদেশের, তাদেরকে যখন ম্যানেজ করা হচ্ছে ইন্টেনশনালি, মানে অর্থনীতিতে যে রূপান্তর করার সুযোগ আমরা দিকে যাচ্ছিলাম, এটাকে একটা বড় ধরনের কিন্তু প্রতিবন্ধকতা তৈরি করা হলো। ফ্ল্যাট রেটে সবাইকে এই বেনিফিটটা দেওয়া উচিত 2 বছর, তারপরে ধীরে ধীরে তারা এই ইয়েগুলো করা উচিত, হ্যাঁ, যে রেস্ট্রিকশনগুলো করেছে, কিন্তু তারা প্রথম থেকেই এটা করে দিয়েছে। তো এটা করে দিলে কিন্তু তখন ওই বেনিফিটটা আমরা পাবো না, পাকিস্তান যেই বেনিফিটটা পেয়েছে। সম্প্রতি নানামুখী সংকটে পড়ে নেট মিটারিং থেকে সরে এসেছে পাকিস্তান। দেশটি অবলম্বন করেছে ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎ সংরক্ষণ নীতি। রাকিব হোসেন, 71, ঢাকা। উৎপাদন সক্ষমতা বাড়াতে গ্যাস সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বিডা আয়োজিত অনুষ্ঠানে একথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, দেশে গত 17 বছরে নামমাত্র নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে। গ্যাস সংকটের কারণে উৎপাদন সক্ষমতা থাকার পরও তা কাজে লাগানো যায়নি, ফলে তৈরি হয়েছে আয় বৈষম্য। তবে বর্তমান সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে বিসিক শিল্প নগরীর পাশাপাশি নতুন শিল্প পার্ক তৈরি করা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। আগামী দিনে আমাদের লক্ষ্য হবে কম জ্বালানি ইন্টেন্সিভ শিল্পের দিকে বেশি বেশি যাওয়া, আর যেগুলি ইতিমধ্যে স্থাপিত মিল ফ্যাক্টরি, সেগুলির প্রোডাক্টিভ ক্যাপাসিটি পুরোপুরি ইউটিলাইজ করার জন্য, দ্রুত এই গ্যাস সংকটের সমাধান করার জন্য আমরা আন্তরিকভাবে কাজ করছি। সুযোগের অভাবে অর্থনীতিতে অবদান রাখতে পারছে না দেশের 55 লাখ তরুণ তরুণী। এর মধ্যে 6 ভাগের 1 ভাগ উচ্চশিক্ষিত জনগোষ্ঠী কাজ খুঁজছে হন্যে হয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্য তুলে ধরে সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি। সংস্থাটি বলছে, প্রস্তাবিত বাজেটে যুব উন্নয়ন ও কর্মসংস্থানে বড় প্রতিশ্রুতি দেওয়া হলেও নেই সুনির্দিষ্ট রূপরেখা। আলোচনায় সরকারের রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা নিয়েও সংশয় প্রকাশ করা হয়। তবে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেন, বাজেট পরিকল্পনা স্পষ্ট এবং বাস্তবসম্মত, এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। নানামুখী সংকটের মাঝেও দেশ ও মানুষের স্বার্থ রক্ষা করে এই বাজেট সাজানো হয়েছে। অর্থাৎ সমতা, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের একেবারে প্রতিফলন আজকের বাজেট, এবং তার সাথে আগামীর ভবিষ্যৎ এবং আন্তর্জাতিকভাবে সবার আগে বাংলাদেশকে সবসময় বলা হয়েছে স্ট্র্যাটেজিক হাব, কিন্তু কখনো করা হয়নি। আমরা এখন করতে যাচ্ছি, কারণ আমরা মনে করি বয়ানের রাজনীতির কোনো জায়গা নাই। বয়ানের রাজনীতি পলায়নপর রাজনীতি। জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত লাতিন দেশ ভেনেজুয়েলা। দারিদ্র্য, উচ্চ মূল্যস্ফীতি সহ নানা নিষেধাজ্ঞায় জর্জরিত দেশটিতে এমন প্রাকৃতিক দুর্যোগ বিপর্যস্ত করে তুলছে সার্বিক অর্থনীতিকে। ইউএনডিপির তথ্য বলছে, ভূমিকম্পে ভেনেজুয়েলার আর্থিক ক্ষতির পরিমাণ ঠেকতে পারে $9 বিলিয়ন কাছাকাছি। নুসরাত মুমি জানাচ্ছেন বিস্তারিত। একদিকে বাণিজ্য নিষেধাজ্ঞা, অন্যদিকে প্রশাসনিক অব্যবস্থাপনা, এই দুয়ের সমন্বয়ে বহু আগ থেকেই ভঙ্গুর লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার অর্থনীতি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে আবারও সচল হয় তেলের প্রবাহ, এতে কিছুটা চাঙা হয় অর্থনীতি। কিন্তু জোড়া ভূমিকম্পের আঘাতে ফের বিপর্যস্ত হয়ে পড়ে দেশটি। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির তথ্য বলছে, ভূমিকম্পের সরাসরি ক্ষতির মুখে পড়েছেন অন্তত 86 লাখ মানুষ, যেখানে দৃশ্যমান ক্ষতির পরিমাণ $6.7 বিলিয়ন, যা দেশটির মোট জিডিপির 6%। তবে আর্থিক ক্ষতি পৌঁছাতে পারে $9 বিলিয়নের কাছাকাছি।
এমনিতেই বহু বছর ধরে উচ্চ মূল্যস্ফীতি, দারিদ্র্য, নিষেধাজ্ঞা ও তেল শিল্পের দুর্বলতায় গভীর সংকটে ছিল ভেনেজুয়েলার অর্থনীতি। সবশেষ হিসাবে দেশটির বার্ষিক মূল্যস্ফীতি 525%, যার নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে প্রশাসন। যদিও মাদুরোকে আটকের পর বেশ কিছু নিষেধাজ্ঞা শিথিল করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে আবারও চাঙা হচ্ছিল দেশটির তেল বাণিজ্য। পাশাপাশি বৈশ্বিক ঋণদাতাদের সাথে সমঝোতার পথে হাঁটছে দেশটির বর্তমান প্রশাসন। কিন্তু সাম্প্রতিক ভূমিকম্প আবারও নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে প্রশাসনকে। তথ্য বলছে ভূমিকম্পের তেল ক্ষেত্র এবং এ সংক্রান্ত অবকাঠামোর তেমন ক্ষতি হয়নি, তবে 30% মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। বন্ধ হয়েছে বহু প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনে অতিমাত্রায় খরচের কারণে কমবে অর্থনৈতিক প্রবৃদ্ধি। সবশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 1430 জনের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছেন 51,000-এরও বেশি মানুষ। নুসরাত মৌমি, 71। হরমুজ প্রণালী বন্ধ থাকায় তীব্র সরবরাহ সংকটে প্লাস্টিক পণ্য তৈরির মূল উপাদান ন্যাপথা। ফলে খাদ্যপণ্যের মোড়কীকরণ থেকে উৎপাদন পর্যন্ত নানা পর্যায়ে বাধার মুখে পড়ছেন উদ্যোক্তারা। এতে এক প্রকার বাধ্য হয়ে বাড়াতে হচ্ছে খাদ্যপণ্যের দাম। সবশেষ যা যোগ হচ্ছে ভোক্তা মূল্যে। নুসরাত মবির আরও একটি প্রতিবেদন। প্লাস্টিক পণ্য তৈরির মূল উপাদান জ্বালানি তেলের উপজাত ন্যাপথা। ইরান যুদ্ধের কারণে এর সরবরাহে দেখা দিয়েছে তীব্র সংকট। ফলে চাহিদার তুলনায় যোগান কমে যাওয়ায় বেড়েছে প্লাস্টিক পণ্যের দাম, যার প্রভাব পড়ছে প্যাকেটজাত খাবারের দামে। সাধারণত প্যাকেটজাত খাদ্যপণ্যের মোড়কীকরণের পাশাপাশি উৎপাদনের নানা পর্যায়ে ব্যবহার হয় প্লাস্টিক। ফলে প্রয়োজনীয় এই উপাদান সংকটে খাদ্যপণ্য প্রস্তুতকারীরা পড়েন বিপাকে, খুঁজতে থাকেন বিকল্প উৎস। পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে বাধ্য হন খাদ্যপণ্যের দাম বাড়াতে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীর যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় ফিরতে এখনো অনেক সময়ের প্রয়োজন। ফলে বিকল্প উৎস থেকে ন্যাপথার মতো উপাদানগুলো কিনতে বাধ্য হচ্ছেন আমদানিকারকরা। এতে পরিবহন এবং কাঁচামালের বাড়তি খরচ যোগ হচ্ছে ভোক্তা মূল্যে। তথ্য বলছে সরবরাহ সংকটে খাদ্যপণ্যের মোড়কের মূল উপাদান প্লাস্টিক রেজিনের দাম বেড়েছে 60% পর্যন্ত। যুদ্ধ শুরুর পর ভিয়েতনামের বৃহত্তম চিংড়ি রপ্তানিকারক প্রতিষ্ঠান মিনফু সিফুডের মোড়কীকরণে খরচ বেড়েছে প্রায় 50%। থাইল্যান্ডের চালের প্যাকেটজাতে খরচ বেড়েছে 40%। এছাড়া 3 বছরের মধ্যে প্রথমবার কিছু পণ্যের দাম বাড়িয়েছে মালয়েশিয়ার দুগ্ধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফার্ম ফ্রেশ। সেই তালিকায় যোগ হয়েছে জাপানের কার্টন সরবরাহকারী প্রতিষ্ঠান কুরিহারা সেইসাকুশো। শুধু মোড়কীকরণই নয়, প্লাস্টিকের দাম বৃদ্ধির প্রভাব পড়ছে খাদ্যের উৎপাদন পর্যায়েও। সাথে যোগ হয়েছে চলমান সারের সংকট। হরমুজ বন্ধে ব্যাহত হয়েছে বিশ্বের প্রায় 1/3 নাইট্রোজেন সার ও প্রায় অর্ধেক ফসফরাস সারের সরবরাহ। ফলে সারের দাম বেড়েছে 50% পর্যন্ত। এতে চাহিদা সত্ত্বেও খাদ্যপণ্য রপ্তানি করতে পারছে না বহু প্রতিষ্ঠান। নুসরাত মৌমি, 71। দর্শক, 71 বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।